আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের 12 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সেতুর সাথে নিচে নেমে দেখি টেবিলের এক কোনায় রিয়া বসে নাস্তা করছে আর 3জন মেয়ে মিলে রিয়াকে খাবার দিচ্ছে। সেতু আমাকে ইশারা করে বলল, আপনি গিয়ে রিয়ার পাশে বসে পড়েন। মনে মনে চিন্তা করলাম রিয়ার মন এখন ভালো না, ওর পাশে না বসাই ভালো। আমি চুপটি করে সেতুর পাশের চেয়ারে বসে পড়লাম। রিয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ নিচু করে নিল। সেতু মুচকি হাসি দিয়ে বলল, আমি কি তোমার খাবার বেড়ে দিব? আমি চুপচাপ সামনে থেকে খাবার নিয়ে খেতে লাগলাম। হঠাৎ করে রিয়ার চাচি এসে বলল, রিয়া মা, তুই নাকি জনিকে আসতে বলেছিস? রিয়া মাথা ঝাঁকিয়ে বলল, জি চাচি। আমি আস্তে করে সেতুকে বললাম, এই জনিটা আবার কে? সেতু আমাকে আস্তে করে উত্তর দিল, এই জনি হলো রিয়ার ক্রাশ। আসলে পরে দেখিও, কুত্তার মতো চেহারা, কিন্তু ওর যেই শরীর, তোমাকে এক আঙ্গুল দিয়ে ঘুষি দিলে তুমি একেবারে শেষ। আমি একটু ভাব দেখিয়ে বললাম, তুমি হয়তো আমাদের সম্পর্কে জানো না, আমাদেরও কিন্তু আলাদা একটা স্পেশাল শক্তি আছে। ও যদি আমাকে ঘুষি দেয় আমি কি ছেড়ে দিব নাকি? আমার কথা শুনে সেতু সবার সামনে হাসতে লাগলো। এখন লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, কেন যে নিজেকে বীরপুরুষ বলতে গেলাম। রিয়া সেতুর দিকে চোখ ঘুরিয়ে বলল, এই তোর কি হয়েছে? এভাবে পাগলের মতো হাসছিস কেন? সেতু আমার দিকে তাকিয়ে বলল, কি বলবো নাকি? আমি ইশারায় বললাম, প্লিজ এসব কথা বলো না, তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। সেতুর মা আমাদের সবাইকে থামতে বলে রিয়ার পাশে বসে বলল, জানিস রিয়া, তোর মার শেষ কথা ছিল আমি যেন তোর খুশির জন্য সবকিছু করি। আমি জানি তুই জনিকে আগে থেকেই পছন্দ করতি, কিন্তু এখন তো ওর বিয়ে হয়ে গেছে, তুই অযথা মন খারাপ করিস না। আমি তোর জন্য একটা রাজকুমার নিয়ে আসব, তুই দেখে নিস। রিয়া ওর চাচির কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, ওরা কখন আসবে? সেতুর মা একটু হতাশ হয়ে বলল, হয়তো কিছুক্ষণের ভেতরে। এইদিকে আমাকে সেতু বলল, কি এক মেয়ে, কুত্তার মতো চেহারা দেখে ক্রাশ খায়। আপুর কি এক চোখ আমি বুঝি না। সে যাই হোক, এখন তো ওর বিয়ে করা বউ আছে, কি জানি ও কি করে। আমি বললাম, সেতু তোমার আপুর মুখে একটা মায়া মায়া ভাব আছে, দেখেছো? আমার কথা শুনে সেতু মুখ বাঁকিয়ে বলল, হুম বলেছে আপনাকে। কেন, আমার মুখে বুঝি মায়া মায়া ভাব নেই? মনে মনে বললাম, তোরে দেখলেই তো ডাইনি বুড়ির মতো লাগে। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওনেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। হঠাৎ করে কলিং বেল বাজতে শুরু করলো। সেতু উঠে দরজা খুলে দিতেই আমার থেকে দ্বিগুণ উঁচু একজন পুরুষ আর একটা মেয়ে রুমে প্রবেশ করলো। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে ও হয়তো পরী হবে, আর জনি হয়তো জিন। তবে সেতুর কথাই ঠিক, ওর চেহারা অনেকটা বিশ্রী। একবার ওকে হয়তো কেউ সামনে থেকে দেখলে বেহুশ হয়ে যাবে। আবার এই ছেলেকে দেখে নাকি রিয়া ক্রাশ খায়। কিভাবে কি ভাই? ওদের দেখে রিয়া টেবিল থেকে উঠে ওদের সামনে গিয়ে বলল, আসতে কোনো সমস্যা হয় নাই তো জনি? জনি মুখ লম্বা করে ইয়া বড় একটা হাসি দিয়ে বলল, না রিয়া। আমি ওর হাসি দেখে বললাম, শালা কিভাবে হা করে, দেখে মনে হয় আমাকে আস্ত ওর মুখের ভেতরে ঢুকিয়ে নিবে। সেতু আমার কথা শুনে বলল, আরে আসতে বলো, আপু শুনলে কিন্তু মন খারাপ করবে। আমি আর কিছু বললাম না, সামনে তাকিয়ে রিয়ার কাহিনী দেখতে লাগলাম। জনি আর ওর বউ সোফায় বসার পর রিয়া জনির বউকে সরাসরি প্রশ্ন করলো, আমি যদি তোমার সতীন হই তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? এই কথা বলতেই জনি আর ওর বউ বোকার মতো রিয়ার দিকে তাকিয়ে আছে। এইদিকে আমরা ভাবছি রিয়া একজন বিবাহিত জিনকে আবার বিয়ে করতে চায়। ছি, রিয়ার চাচি তো বলেই দিল, রিয়া তোর মাথা খারাপ হয়ে গেছে, কি সব উল্টাপাল্টা কথা বলছিস? রিয়া ওর চাচির কথার উত্তর না দিয়ে জনিকে বলল, জনি তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তবে আমি সেটা প্রকাশ করি নাই। আর তুমি আমাকে কিছু না বলে কিভাবে বিয়ে করলে? এবার জনি মোটা কণ্ঠস্বরে উত্তর দিল, আপনি এখানকার রানী, আপনাকে বিয়ে করার ক্ষমতা আমার নাই, হয়তো সেই যোগ্যতা আমার আজও হবে না। দেখেন রিয়া, আমরাও ভালোবেসে বিয়ে করেছি, আমি চাই না আমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। আমার থেকে এখানে আরও ভালো শত শত জিন আছে, আপনি তাদের কাউকে জীবনসঙ্গী করে নেবেন। তবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দিবেন। যদি এজন্য আমাকে ডেকে থাকেন তাহলে আমার করার কিছু নাই, আসি আমরা, এই চলো। এই কথাগুলো বলে জনি আর ওর বউ চুপচাপ দরজা দিয়ে বের হয়ে চলে গেল। রিয়া ধপ করে নিচে বসে পড়েছে। এখন একদম সবকিছু নীরব হয়ে গেছে, কোনো কথা নাই এখানে।
আমি আস্তে করে টেবিল থেকে উঠে রিয়ার সামনে গিয়ে বললাম, এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার জন্য হাজার হাজার ছেলে পাগল, এজন্য আপনাকে বিশ্বসুন্দরী বলা হয়। আর আপনি কি না যার কোনো চেহারা নাই? কি আর বলবো, আপনার পছন্দ যে এমন হবে এটা আমি জানতাম না। বিয়ে হবার পরেও তাকে বলেন বিয়ে করতে। ওর আবার কত বড় সাহস আপনার মুখের উপর কথা বলে। থাক, আমি কি বলবো, আমি এখানে মেহমান হয়ে এসেছি। আপনার পছন্দের মানুষ এমন হবে এটা আমি জানতাম না। ঠাস করে রিয়া আমার গালে 2টা চড় দিয়ে বলল, তুই চাকর চাকরের মতো থাকবি, আমার বিষয়ে নাক গলাতে আসবি না। আমার কি পছন্দ আর না পছন্দ সেটা কি তোকে বলতে হবে? 2 টাকার চাকর আবার আসছে আমার চামচামি করার জন্য। এখানে এসেছিস, চুপচাপ খাবি ঘুরবি, না হলে আবার চাকর হয়ে কাজ করবি। দ্বিতীয়বার যদি এমন কিছু বলিস না, তোকেও তোর মায়ের মতোই মেরে কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো। আসছে আমার পছন্দের কথা বলতে। তুই কি জানিস ভালোবাসা হয় মন থেকে? চেহারা দিয়ে আমি কি করব? রাগে রিয়ার চোখ মুখ লাল হয়ে গেছে। রিয়া চোখ মুখ লাল করে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমার সামনে সেতুর মা দাঁড়িয়ে আছে, আবার সেতু এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাহিনী এতক্ষণ দেখছিল। আমার দিকে একবার তাকিয়ে সেতু ওর মাকে বলল, আম্মু আপু এটা কি করলো? সেতুর মা আমার কাছে এসে বলল, আমি ওর পক্ষ থেকে তোমার কাছে মাফ চাইছি বাবা। আমার মেয়েটা ওর প্রেমে পড়ে পাগল হয়ে গেছে, কি করব বলো? বোঝালেও বুঝতে চায় না। আমি মুচকি হেসে বললাম, আসলে সব দোষ আমার চাচি। আমি যদি এখানে না আসতাম তাহলে এমন হতো না। আর রিয়া তো ঠিকই বলেছে, চাকর তো চাকরের মতোই থাকবে। সেতু এবার আমার পাশে দাঁড়িয়ে বলল, আপু তোমাকে এই কথা বলল কেন? আমি নিচে বসে বললাম, বলবো ঠিক আছে, তবে আমাকে কথা দিতে হবে এসব যেন কেউ জানতে না পারে। একটা কথা কি জানো সেতু, মানুষ বলে অভাবে নাকি স্বভাব নষ্ট। আর আমি নিজের মাকে খুনের অপরাধে জেলে যাই, সেই ফাঁসি থেকে বাঁচার জন্য চাকর হয়েছি। আমার কি কপাল, তাই না? আর আজকে যাকে বাঁচাতে গিয়ে মরতে বসেছিলাম সে আমাকে। সেতুর আম্মু আমার পাশে বসে বলল, বলো তো তোমার কাহিনী কি, আমি শুনতে চাই। আমি কথা দিচ্ছি এসব কথা কখনোই বাহিরে যাবে না। আন্টির দিকে তাকিয়ে এক এক করে আমার জীবনের সব কাহিনী বললাম। সব শুনে সেতুর আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি তো। আমি কি তোমার মায়ের মতো না? আজকে থেকে যখনই তোমার কিছু দরকার হয় আমাকে বলবে, নিজের মন মতো যা ইচ্ছা তাই করবে। কেউ যদি কিছু বলে তাহলে আমাকে বলবে, কেমন? পেছন থেকে সেতু বলল, আরে আমি আছি তো আম্মু, ওর কিছুই হবে না। আমি বললাম, এখান থেকে যাওয়ার রাস্তা আমাকে দেখিয়ে দিবে? আমি এখানে এসে অনেক বড় ভুল করেছি। আমার কথা শুনে সেতু আর সেতুর মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কি কিছু ভুল বলে ফেলেছি? সেতুর আম্মু আমাকে ধমক দিয়ে বলল, এসব উল্টাপাল্টা কি চিন্তা করো? এখানে রিয়াই কি তোমার আপন? আমরা বুঝি তোমার কেউ না? বুঝেছি, এখন তোমার মাথা গরম হয়ে আছে। সেতু ওকে রুমে নিয়ে আয়, আগে ঘুমিয়ে মাথা ঠান্ডা করো, ঠিক আছে? এই বলে সেতুর মা চলে গেল। সেতু আমার হাত ধরে বলল, আচ্ছা আপনার হাত এত ঠান্ডা কেন? আমি সেতুর থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললাম, এভাবে এমন ফালতু ব্যবহার করো কেন? তুমি বুঝো না সেতু, আমার এসব ভালো লাগে না। সেতু মুখ বাঁকিয়ে উপরে উঠতে উঠতে বলল, আমরা কি পৃথিবীর মানুষের থেকে কম সুন্দরী নাকি যে আমাদের পছন্দ হয় না? আমি বললাম, দেখো সেতু, তুমি এখনো পিচ্চি একটা মেয়ে, এত কিছু বুঝবে না। সেতু দাঁড়িয়ে চট করে বলল, আপনি আজকে আমার সাথে এক রাত থাকেন, সকালে দেখবেন আমাদের কতগুলো বেবি হয়ে যাবে। চুপচাপ উপরে উঠতে উঠতে বললাম, কি এক পাগলের বাসায় আমি এসেছি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দরজার বাহিরে থেকে সেতু বলছে, ভালো করে ঘুমাও প্রিয়, আর আমি কিন্তু ছোট না, তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। আমি তোমার জন্য সবসময় তৈরি। আচ্ছা, মানুষ জাতি কি এত সুন্দর হতে পারে? সেতুর কথা কানে না দিয়ে আমি শুয়ে থেকে রিয়ার কথা চিন্তা করছি। রিয়া কিভাবে আমাকে চড় দিতে পারলো? আমার কারণে ও এখানে বেঁচে ফিরে আসলো, আর আমাকে? জীবনে আর যাই করি কাউকে আর সাহায্য করব না। বিছানায় শরীর লাগাতেই কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। যখন ঘুম ভাঙলো তখন আমি সামনে তাকিয়ে দেখি আমার সামনে রিয়া কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ঘুম থেকে উঠতে দেখে রিয়া বলল, সেই কখন থেকে তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার ঘুম ভাঙার খবর নাই। আমি রিয়ার কথার উত্তর না দিয়ে চুপচাপ উঠে দরজা দিয়ে বের হতে হতে বললাম, ম্যাম আসলে আমি সরি, আমি যে আপনার টাকার কেনা গোলাম এটা আমার মনে ছিল না। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আপনার জন্য কফি নিয়ে আসছি। রিয়া মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে। থাকবে আমার কি? আমাকে বলে আমি নাকি 2 টাকার চাকর হয়ে তার সম্পর্কে কথা বলতে এসেছি। নিচে নেমে সরাসরি কিচেন রুমে চলে গেলাম। কিচেন রুমে গিয়ে তো আমি পুরাই বোকা হয়ে গেলাম। এখানে প্রায় 10 জনের মতো মেয়ে আছে, সব কয়টা মেয়ে মিলে রান্না করছে। এতগুলো মেয়ের ভেতরে আমি একা একটা নিরীহ ছেলে আসা ঠিক হয় নাই। আবার ওরা কিন্তু পরি, কখন যে আমাকে কি করে বসে।
কেন যে সকাল সকাল রাগ দেখাতে গেলাম। আমাকে দেখে সব কয়টা মেয়ে দূরে চলে গেল। আমি বললাম আমাকে শুধু কফি বানানোর জিনিসপত্রগুলো দেন। এটা বলতেই আমার সামনে সবকিছু আপনা আপনি চলে আসলো। আমি ঠান্ডা মাথায় কফি বানাতে লাগলাম। আমাকে কফি বানাতে দেখে পেছন থেকে একটা মেয়ে বলল, আপনি আমাদের এখানে মেহমান হিসেবে এসেছেন। যদি রাজকুমারী দেখতে পারে আপনি কফি বানাচ্ছেন তাহলে আমাদের অবস্থা শেষ করে দিবে। আমি কফি বানাতে বানাতে বললাম, চিন্তা করবেন না, কারো কিছুই হবে না। আর কে বলেছে আমি এই বাসার মেহমান? আমি তো এখানে চাকর হিসেবে এসেছি। আমি তো 2 টাকার চাকর। হঠাৎ কেউ বলে উঠল, বাবা সকাল সকাল কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? পেছনে তাকিয়ে দেখি রিয়ার চাচি চলে আসছে। আমি কফির মগটা হাতে নিয়ে বললাম, আমি তো এখানে। সেতুর আম্মু জোরে আমাকে ধমক দিয়ে বলল, হয়েছে তোমার বলা? রিয়া, ওই রিয়া। সেতুর আম্মুর চিল্লাচিল্লি শুনে সবাই কিচেন রুমে জড়ো হয়ে গেছে। রিয়ার ছোট চাচা এসে বলল, এই তুমি কি আমাকে সকাল সকাল একটু ঘুমাতে দিবে না? সেতুর মা জোরে ধমক দিয়ে বলল, তোমার ঘুম রাখো। আমাদের এখানে যে একজন মেহমান আছে সেটা তুমি জানো না? কালকে তোমার মেয়ে এই ছেলেকে চাকর বলেছে। এখন এই ছেলে সকাল সকাল কফি বানাতে চলে এসেছে। রিয়া, আমি জানি না আগে তোদের মাঝে কি হয়েছে না হয়েছে। তুই এখনোই এই ছেলেটার কাছে মাফ চা। একটা বিবাহিত বিশ্রী জিনের জন্য তুই যে এমন করতে পারবি এটা আমার জানা ছিল না। আমি তোকে আমার নিজের মেয়ের মতো মনে করি, কিন্তু তাই বলে যে তুই আজে বাজে কিছু করবি এটা আমি সহ্য করব না। মানলাম ও আগে তোর জন্য চাকরের কাজ করেছে, বেচারা তো ফাঁসি থেকে বাঁচার জন্য চাকর হয়েছে। যে ছেলে তার জীবন বাজি রেখে তোকে বাঁচিয়েছে, তোকে এখান পর্যন্ত নিয়ে এসেছে, আর তুই? সেতু তাড়াতাড়ি ওর আম্মুর কাছে গিয়ে বলল, আরে আম্মু হয়েছে তো, এখন এসব কথা বলা বন্ধ করো। ও তো। সেতু কিছু বলার আগে আমি বলে দিলাম, আমি তো বাহিরের একটা মানুষ, আমার জন্য কেন নিজেদের মাঝে ঝামেলা করবে, তাই তো সেতু? চিন্তা করো না, আমি তোমাদের এখানে থাকতে আসি নাই। সেতুর বাবা সবাইকে থামতে বলে রিয়ার সামনে গিয়ে বলল, ওকে তুই নিজেই এখানে নিয়ে এলি, ও একমাত্র তোকেই বিশ্বাস করে। এখন তুই কি জন্য ওর শত্রু হয়ে যাচ্ছিস? যা ইচ্ছা তাই কর তুই। আজকে তো তোর হাতে সবকিছু তুলে দিব, তবে এই ছেলের যদি কিছু হয় তখন তোকে বলবো, এখন না। এই সবাই এখন যার যার কাজে যাও। সেতুর আম্মু বলল, কিন্তু? সেতুর বাবা বলল, ওদের বিষয় ওরা দেখে নিবে, এখানে আমাদের না থাকাটাই বেস্ট। এই বলে সেতুকে নিয়ে ওর বাবা মা চলে গেল। হঠাৎ করে রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দাও। তখন আমার এভাবে বলা ঠিক হয় নাই। কি করব বলো, এতদিনের ভালোবাসা, তাই রাগ মিটাতে পারি নাই। আর আমি নিজেও জানতাম না রাগের মাথায় তোমাকে এমন কিছু বলে ফেলবো। রিয়াকে কোনো মতে ছাড়িয়ে বললাম, থাক, আপনাকে আর মাফ চাইতে হবে না ম্যাম, দোষ তো আমার। রিয়া চোখের পানি মুছে আমার একটা হাত ধরে টানতে টানতে উপরের একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে দরজা বন্ধ করে বিছানার উপর বসে বলল, আমি কি সত্যি অনেক বড় অপরাধ করে ফেলেছি? আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। রিয়া আবার আমাকে বলল, কি হলো, কথা বলবে না? এবার আমি আস্তে করে উত্তর দিলাম, জানেন ম্যাম, আমার কোনো কিছুর মাঝে অভিমান ছিল না, কিন্তু আপনি আমার গালে থাপ্পড় দিতে পারলেন, তাও আবার সবার সামনে। আমার কি কোনো মান সম্মান নাই? রিয়া বলল, রনি, আমি তো সরি বলেছি, এখন কি তোমার পা ছুঁয়ে মাফ চাইতে হবে? আমি বললাম, আমি কি সেটা বলেছি? রিয়া বলল, তো? আমি হাসতে হাসতে বললাম, জানেন ম্যাম, কেন আপনাকে বিশ্বসুন্দরী বলা হয়? রিয়া বলল, কেন? আমি বললাম, আপনি যেমন সুন্দরী আবার তেমন মায়াবী, আপনাকে দেখে যে কেউ আপনার প্রেমে পড়তে বাধ্য। রিয়া বলল, কে বলেছে আমি সুন্দরী? যদি সুন্দরী হতাম তাহলে আজকে আমাকে রেখে ও অন্য কাউকে বিয়ে করতে পারতো না। আমি বললাম, একটা সত্যি কথা বলবো ম্যাম? রিয়া বলল, আবার ম্যাম? আমি বললাম, এত প্যাচ আমার ভালো লাগে না, এখন বলেন বলবো কি না। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে বাবা, কি বলবে বলো। আমি বললাম, আপনি জানেন তো আপনি কতটা সুন্দরী? আমার কথা শুনে রিয়া একটু চিন্তা করে বলল, আচ্ছা তুমি এখন পর্যন্ত এই কথাটা কতবার আমাকে বলেছ? আমি বললাম, এত কিছু আমি জানি না, তবে আপনি আমার কাছে সবচেয়ে সেরা সুন্দরী, এজন্য সবসময় আমি আপনাকে সুন্দরী বলি। জানেন, প্রতিটা ছেলের স্বপ্ন আপনার মতো সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করা। রিয়া আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তাই নাকি? তা তুমিও বুঝি আমার মতো সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও? আমি এবার একটু সুযোগ পেয়ে বললাম, সেই সুযোগ যদি আমার হাতে আসতো তাহলে কখনোই এমন সুযোগ মিস করতাম না। রিয়া, আমি তোমার এত কাছের মানুষ না, জানি না আমার কথাটা বলা ঠিক হবে কিনা। আচ্ছা, আমার থেকে কি জনি বেশি সুন্দর, নাকি ওর শক্তি আর জাদু আছে বলে তোমার তাকে পছন্দ? ওর কারণে আমাকে সবার সামনে চড়না দিলেও পারতে। রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আসলে তখন আমার মাথা গরম ছিল। আর কে বলেছে জনি তোমার থেকে সুন্দর? একসময় ওর জন্য পাগল ছিলাম, এখন যে আমি আর আমার মনকে বুঝাতে পারি না, কোনোভাবেই নিজের আবেগ কন্ট্রোল করতে পারি না। আর তুমি এই কথা বললে কেন যে তোমার থেকে কি জনি বেশি সুন্দর? এবার আমি মাথা নিচু করে চোখ বন্ধ করে বললাম, আর নিজের মনের ভেতরে রাখা কথাগুলো চাপিয়ে রাখতে পারছি না, আজকে সবকিছু বলেই দিব।
আসলে আপনাকে আমি প্রথম যেদিন দেখেছি সেই দিনই আপনার প্রেমে পড়েছি। এজন্য তো আমি আমার জীবন বাজি রেখে আপনাকে বাঁচালাম। কি করব বলেন, আমার যে এই পৃথিবীতে বিশ্বাস করার মতো কোনো মানুষ নাই। জানি না কিভাবে আপনাকে এত ভালোবেসে ফেলেছি। হয়তো আপনার সাথে থাকতে থাকতে এমন হয়ে গেছে। আমার মতো আপনাকে যারা প্রথম দেখেছে সবাই এই কথাটা বলতে চাইবে। সবাই হয়তো বলবে আমি আপনাকে ভালোবাসি। বলতে পারেন আমিও ওদের মতোই একজন। তবে পার্থক্য শুধু এই জায়গায়, আমি জীবন বাজি রেখে সবসময় আপনার পাশে ছায়া হয়ে থাকব। হয়তো দূর থেকে ভালোবেসে যাব, তাতেও আমার চলবে। কারণ মানুষ বলে দূর থেকে ভালোবাসার মাঝে নাকি অনেক মজা আছে। আজকে যখন দেখলাম আপনি জনিকে বিয়ে করবেন বলেছিলেন, তখন যে আমার কেমন লেগেছিল কি করে যে বোঝাবো আপনাকে। দেখেন আমি কি বোকা, মনের ভেতরে যত কথা চাপা পড়েছিল সব আজকেই বলে দিলাম। যদি আমি ভুল কিছু বলে থাকি মাফ করে দিবেন। চাকরের মুখে এসব কথা মানায় না। আমি এই পর্যন্ত বলে কথা বলা বন্ধ করে দিলাম। আমার বলা প্রতিটা কথা রিয়া ভালো করে শুনলো, কোনো কিছুই বলছে না। হয়তো অন্য কিছু চিন্তা করছে। কিছুক্ষণ পর রিয়া আমার সামনে এসে বলল, আর কখনো তুমি নিজেকে চাকর মনে করবে না। তবে তুমি যেই কথাগুলো বললে এগুলো তোমার বলা উচিত হয় নাই। আমি রাগ করি নাই। তবে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কারো প্রেমে পড়বে। আমি এখানকার রানী হব আজকে। আমার কথা মতো সবাই চলবে। ধরো তোমাকে আমি বিয়ে করলাম। বিয়ের পরে সবাই যখন জানতে পারবে তুমি একসময় আমার জন্য চাকরের কাজ করতে, তখন আমার সম্মান কোথায় যাবে বুঝতে পারছো? আমি যেমন এখানকার রানী, তেমনি আমার যোগ্যতা অনুযায়ী কোনো রাজা বিয়ে করে নিব। তুমি এখানে বেড়াতে আসছো আমার বন্ধু হয়ে, বন্ধু হিসেবেই থাকো। আর যদি কাউকে পছন্দ হয় আমাকে বলবে, কেমন? আমার বলা কথাগুলো শুনে মাইন্ড করো না। তুমি নীরবে একটু চিন্তা করে দেখবে আমার সাথে তোমার মানায় কিনা। ভালোবাসা তো পরের কথা, এখন ঘুমাও কেমন? আর কিছুক্ষণ পর রেডি হয়ে রাজদরবারে যাবে। আজকে আমি সমস্ত দায়িত্ব নিব এখানকার। আমি কি বললাম মনে থাকবে তো? আমি মাথা ঝাঁকিয়ে বললাম হুম। রিয়া কফির মগটা আমার হাতে দিয়ে বলল, আর কিছুক্ষণ পর আমার সাথে দেখা করার জন্য তোমার অনুমতি লাগবে। এটা কি জানো? থাক, এত কিছু তোমার জানার দরকার নেই। ধীরে ধীরে সবকিছু জানতে পারবে। আচ্ছা আমি গেলাম। রিয়া চলে যাওয়ার পর চুপচাপ গিয়ে বিছানার উপরে বসলাম। চোখ থেকে এক ফোঁটা জল নিচে গড়িয়ে পড়ল। রিয়া আমাকে এই কথা বলতে পারলো? আমি নাকি তার যোগ্য না? ঠিকই তো বলেছে। আমি একজন সামান্য চাকর হয়ে কিভাবে ওকে বলি ভালোবাসার কথা? সে আবার এখানকার রানী। নিয়তির কি আজব খেলা। রিয়া জনিকে ভালোবাসে, কিন্তু জনি তার ভালোবাসা ফিরিয়ে দিল। আর আমি রিয়াকে এতটা ভালোবাসার পর রিয়া আমাকে ফিরিয়ে দিল। কি আজব একটা খেলা। আর এর নাম দিয়েছে মানুষ ভালোবাসা। এই ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে। আমি তো রিয়ার জন্য নিজের জীবনের কথা চিন্তা করি নাই। রিয়া কিভাবে আমাকে এসব কথা বলতে পারলো? হঠাৎ দরজার খটখট আওয়াজ শুনে দরজা খুলে দিলাম। দরজার বাহিরে দেখি সেতু কিসের যেন ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাশ কাটিয়ে সেতু ব্যাগগুলো বিছানার উপর রেখে বলল, তার সবকিছু কি মিটমাট হয়েছে? আমি একটু উদাস হয়ে বললাম হুম হয়েছে। সেতু হাসি দিয়ে বলল, আপু তাহলে আপনাকে অন্য কিছু বলেছে তাই না? এজন্য মন খারাপ। আচ্ছা আপুর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। সেতু হাসি দিয়ে বলল, আমি তো আছি, আমাকে নিয়ে একবার চিন্তা করে দেখেন না। আমি বললাম, দেখো সেতু, ফাজলামি করো না। আজকে এমনি আমার মন খারাপ। এখন বলো এই ব্যাগের ভেতরে কি আছে? সেতু বলল, আপনার জন্য আলাদা করে কাপড় তৈরি করে আনা হয়েছে। এগুলো পরে তৈরি হয়ে নিচে রাজদরবারে যাবেন, ঠিক আছে? এখন আমি আসি। আমি বললাম, সেতু সকাল থেকে কিছু খাই নাই, খুব ক্ষুধা পেয়েছে, খাওয়ার মতো কিছু হবে কি? সেতু আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বাসার সবাই কি করে বুঝি না। আসলে আমি সবার পক্ষ থেকে সরি বলছি। আপনারা মানুষ যে সকালে নাস্তা করেন এটা আমি জানতাম না। আমরা তো আরো অনেক পরে খাই। সেতু দরজা দিয়ে বের হতে হতে বলল, 5 মিনিট অপেক্ষা করেন, সবকিছু রেডি করে নিয়ে আসবে। তারপর খেয়ে দিয়ে তৈরি হয়ে নিচে যাবেন, কেমন? এই কথা বলে সেতুও চলে গেল। সেতুর কথা মতো কিছুক্ষণ পর খাবার এসে গেল। খেয়ে দিয়ে ব্যাগ খুলে দেখি নীল কালারের একটা পাঞ্জাবি আর পায়জামা, এর সাথে ম্যাচিং করে কালো ঘড়ি, টুপি, আবার নীল কালারের একটা ফোনও আছে। এগুলো দেখে একটা হাসি দিলাম। এখানে সব দেখি আমার পছন্দের কালারের। সবকিছু পরে রেডি হয়ে নিলাম। নিজেকে আজকে একজন রিয়েল হিরোর মতোই লাগছে। সব মিলিয়ে একদম ঝাঁকানাকা। দেখলেন, নিজের প্রশংসা নিজেই করছি, কি আর করব। আপনারা তো আমাকে নিয়ে আর প্রশংসা করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের 12 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।